ঘুরতে যাওয়া অথবা পিকনিক করার জন্য ফরেস্ট এবং নদীর কম্বিনেশন খুব কম পাওয়া যায়, তাও আবার কলকাতার এত কাছে। পুরো মরুভূমি, বিস্তীর্ণ বালিয়াড়ি অঞ্চল। দামোদরের উপকূলে হলুদ বালির চর আর শান্ত স্বচ্ছ জলরাশি এক অন্য মাত্রা এনে দেয়। প্রচুর হাওয়া দিচ্ছে, তাই গায়ে ঘামের লেশ মাত্র নেই। সম্প্রতি চালু হওয়া রিভারসাইড ক্যাফেতে বসে পাখির কিচিমিচি আর নদের তাজা হাওয়া উপভোগ করা মহা ঔষধের থেকে কম কিছু নয়। এই দামোদর নদের একেবারে সামনে এসে নদের উপরে একটু নৌবিহার করবো না, এটা হতেই পারে না। আজ আমরা দিনের শুরুতেই বেরিয়ে পড়েছি নীল আকাশের নিচে প্রকৃতির সান্নিধ্য খুঁজতে মানা ফরেস্টে। দামোদর নদ, কি অপূর্ব দৃশ্য এখানে। নদীর মধ্যে বয়ে যাচ্ছে একটা নৌকো, আর আলো যেখানে যেখানে পড়েছে নদীর জল সেই জায়গাগুলোতে চকচক করছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে বর্ধমান জেলার এই দামোদর নদের পাড়েই রয়েছে একটি অফবিট অসাধারণ বেড়ানোর জায়গা বা পিকনিক স্পটও বলতে পারেন। জায়গাটার নাম হলো মানা ফরেস্ট। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারেন এই জায়গায়। কিভাবে এখানে আসবেন সেসব তো বলবো, তবে তার আগে ঘুরে নেওয়া যাক দামোদর নদের উপকূলে মানা ফরেস্ট। চলুন। এই যে আমার সামনে একদম সবুজ গাছগাছালিতে ভরা জায়গাটাই হলো মানা ফরেস্ট। মূলত এই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু বহু মানুষ আসে পিকনিক করতে এখানে। আর দেখুন আমার সামনে থেকেই বয়ে যাচ্ছে দামোদর নদী। এইভাবে নদী আর ফরেস্টের যে কম্বিনেশনটা, এটা কিন্তু অসাধারণ পিকনিক করার জন্য বলুন বা ঘোরার জন্য। তো এই যে মানা ফরেস্টের মধ্যে যে পিকনিক করার স্পেসটা, এটাই কিন্তু পিকনিক করার জন্য কোনো ভাড়া লাগে না। তো যাই হোক, এখন ভেতরটা ঘুরে দেখি আর আপনাদের সাথেও দেখাই যে কি অবস্থায় রয়েছে জায়গাটা। এই জায়গাটাই হলো মানা ফরেস্ট। মানে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, মানা ফরেস্টের গাছের মাথার দিকেই সব পাতাগুলো রয়েছে, নিচের দিকে কোনো পাতা নেই। মানে ঘন জঙ্গল বলতে আমরা যেটা বুঝি যেখানে সূর্যের আলো পৌঁছয় না, বেশ অন্ধকার টাইপের, এটা কিন্তু তেমন কিছু নয়। এই ফরেস্টে বেশ আলো বাতাস খেলছে, বেশ সুন্দর। কিন্তু একটা জিনিস আমার নজরে পড়লো এবং খারাপ লাগলো, সেটা হলো মানে এখানে যারা ফরেস্টে এসে পিকনিক করছেন তারা যাবতীয় সমস্ত নোংরা এখানেই ফেলে রাখছেন। জায়গাটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নেই। তাই এটা আমার রিকোয়েস্ট বলতে পারেন যে এই ভিডিওটা যদি এখানকার উন্নয়ন পর্ষদের কাছে পৌঁছয়, তাহলে এই বিষয়টা সম্পর্কে প্লিজ একটু নজর দিন। এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব কাজু গাছ। এখানে চারিদিকে আমি দেখতে পাচ্ছি প্রচুর কাজু গাছ রয়েছে। তবে এই মানা ফরেস্টের এরিয়া কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়নি। নদীর ধার ঘেঁষে একটা ছোট্ট জঙ্গল বলা যেতে পারে। আর এখানকার পরিবেশ বেশ শান্ত, নিরিবিলি, দারুণ লাগবে। তবে হ্যাঁ, পিকনিক টিকনিক হলে একটু গান বাজনার আওয়াজ তো হবেই। আর তাছাড়া এখন সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আপনারা সকালের দিকে এসে ঘুরে বেরিয়ে বিকেলে ফিরে যেতে পারবেন। কলকাতা থেকে 110 কিলোমিটারের দূরত্বে রয়েছে এই বর্ধমান জেলার দামোদর নদের ধারে এই সুন্দর মানা ফরেস্ট। আচ্ছা, এই মানা ফরেস্টে ঘুরতে এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, সেটা হলো কুল গাছ। মানে আমাদের কলকাতার দিকে সচরাচর এইভাবে কুল গাছ তো দেখতেই পাওয়া যায় না। এখানে প্রচুর কুল হয়েছে গাছে, আর নিচেও চারিদিকে ভর্তি পড়ে রয়েছে। যাই হোক, মানে মানা ফরেস্টে আরও একটা বিষয়, সেটা হলো যে ফরেস্টের আশপাশে জমিতে প্রচুর ফসল হয়ে রয়েছে। মানে একবারে সবুজ জমি। এখানে যদি শীতকালে ঘুরতে আসেন তাহলে নানান ধরনের ফসল দেখা যাবে। এখানে টমেটো রয়েছে, আরও দূরে অনেক রকমের ফসল রয়েছে। ফসলের ডাইভার্সিটি লক্ষ্য করতে পারবেন এখানে শীতকালের দিকে ঘুরতে এলে। আর তার ঠিক সামনেই মানে নদীর চর আর নদী, অপূর্ব একটা দৃশ্য। যত ভেতরের দিকে ঢুকছি তত এখানকার ডাইভার্সিটি এবং সৌন্দর্য বাড়ছে। যাই হোক, নদীর দিকে যাব, তবে তার আগে আমি একটু কুল পেরে নিই।
দারুণ মিষ্টি খেতে, একটু কষ আছে বাট সুন্দর। আচ্ছা, এখানে একটা বোর্ড রয়েছে, যে বোর্ডে লেখা রয়েছে ঢালাই রাস্তায় নৌকা যাত্রী ছাড়া কোনো মোটর বাইক যেন না ওঠানো হয়, তাহলে মোটর বাইক ওঠালেই কিন্তু 200 টাকা ফাইন হবে। মানে ওই পাশে একটা ঢালাই রাস্তা রয়েছে, যেই রাস্তাটা যাচ্ছে আতকুল্লা ফেরিঘাটের দিকে। তো ওই রাস্তাটা যেহেতু বালির ওপরে নরমভাবে তৈরি করা, সেখানে মানুষ মানে যাত্রী ছাড়া যেন অন্য কোনো ভারী গাড়ি না তোলা হয়, তার বোর্ড এখানে লেখা রয়েছে, টাঙানো আছে। তো এই আতকুল্লা ফেরিঘাট দিয়েই কিন্তু দামোদর নদ পারাপার করা হয়। চলুন, এই যে এটাই সেই ঢালাই রাস্তাটা, আমি যেটার উপর দিয়ে এখন হাঁটছি। এই রাস্তাটাকে দেখেই বোঝা যাচ্ছে বেশ দুর্বল। এটা মানুষের যাতায়াতের সুবিধার জন্যই তৈরি করা হয়েছে। এখানে ভারী গাড়ি টাড়ি তুললে এটা ফেটে যেতে পারে যে কোনো মুহূর্তে। আসলে বালির ওপর দিয়ে এতটা রাস্তা হেঁটে যেতে যাতে মানুষের সুবিধা হয়, তাই জন্যই রাস্তাটা তৈরি করা হয়েছে। বা ধরুন সাইকেল নিয়ে, মানে সাইকেলটা হাঁটিয়ে নিয়ে যাওয়ার জন্যই মেনলি এটা তৈরি করা। পুরো মরুভূমি, বিস্তীর্ণ বালিয়াড়ি অঞ্চল। এক ঝটকায় এই জায়গাটা যদি কেউ দেখে তাহলে মনে করবে আমরা মরুভূমির মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। এই এত বালি আসে দামোদর নদ থেকে। বর্ষাকালে দামোদর নদের ফলে চারিদিকে যে বন্যা হয় সেটা আমরা সকলেই জানি। তো যখন নদের জল ওপরে চলে আসে এবং বর্ষার পর এই নদের জল যখন নিচে নেমে যায়, তখনই এখানে এত পরিমাণে বালির চর তৈরি হয়। আর দীর্ঘদিন ধরে থেকে থেকে এই বালির চর এই পরিমাণে বিস্তৃত হয়েছে। এটাই হলো আতকুল্লা ফেরিঘাট। তো আমরা ভাবলাম যে এখানে যখন ঘুরতেই এসে গেছি তাহলে একটু ওই পারটাও ঘুরে আসি। সেরকম কিছুই নেই, কিন্তু এই দামোদর নদের একেবারে সামনে এসে নদের ওপরে একটু নৌবিহার করবো না, এটা হতেই পারে না। তো যাই একটু ওই পারটায়। আর আরেকটা বিষয়, সেটা হলো যে যাতায়াতের জন্য এখানে মাথা পিছু 10 টাকা 10 টাকা 20 টাকা করে লাগে। আর খুব সাবধানে, এটা পুরো বাঁশ দিয়ে তৈরি, কিন্তু ভালোভাবেই তৈরি, কিন্তু সাবধানে চলাফেরা করুন। ব্যাস, নৌকা চলে এসছে এই পারে। ওপরে সেরকম কিছুই নেই, আগেই বলেছি। তবু এসছি যখন একটু ঘুরে আসি ওপরটা, আর আপনাদেরকেও দেখাই যে দূর থেকে কেমন লাগছে মানা ফরেস্ট। ওই যে দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে, ওটাই মানা ফরেস্ট। এখান থেকে কিন্তু অপূর্ব লাগছে, সামনে নীল নদ আর ওই পাশে পুরো সবুজ জমি, দারুণ লাগছে। আর এই যে এই পারে কিন্তু সেরকম কিছুই নেই, আগেই বলেছি, নর্মাল গ্রাম রয়েছে। তো এখন আর এখানে না থেকে আবার ফিরে যাব আমাদের ওই পারে গৈতানপুরে। এই যে একদম মানার পাড়ে চলে এসছে নৌকো, দারুণ লাগছে কিন্তু জায়গাটা, নদীর ওপরে ঘুরে দারুণ লাগলো। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি তো বলবো আপনারা এখানে ঘুরতে আসলে এইটা কিন্তু একদম স্কিপ করবেন না, অসাধারণ অভিজ্ঞতা হবে। এখানে কিন্তু আপনারা প্রচুর পাখিও দেখতে পাবেন। মানে আমি ওই দূরে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে হেরন প্রজাতির পাখি ওগুলো। তবে এতটা দূরে রয়েছে, আমি জানি না কতটা ক্যামেরার লেন্সে ধরা পড়বে।
অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে। জলে নেমে বেশ ভালোই করেছি। সুন্দর ঠান্ডা জল আর হাওয়া দিচ্ছে, মানে দামোদর নদের বুকে এইভাবে জলের মধ্যে নেমে পড়ে একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে, খুব মজা লাগছে। এটাও কিন্তু রিকমেন্ডেড রইল, এখানে আসলে অবশ্যই জলে নামবেন। খুব মজা করছি জলের মধ্যে, দারুণ লাগছে। তবে অনেকক্ষণ ধরে এই জলে নেমেছি, আনন্দ করছি, আর জলে থাকবো না কারণ খিদেও পেয়ে গেছে। এখন ভাবছি একটু খাওয়া দাওয়া করে নিই। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তাদের জন্য বলি, এখানে কিন্তু আসলে অবশ্যই কিছু খাবার দাবার নিজের সাথে ক্যারি করবেন। যেমন আমরা আগেও বলেছি আমরা ড্রাই ফ্রুটস কিছু ক্যারি করি, সেরকমই নিয়ে আসবেন নিজের সাথে কিছু। পিকনিক করলে তো সেক্ষেত্রে খাবারের ব্যবস্থা রয়েছে, কিন্তু যেহেতু আশপাশে সেরকম কোনো দোকান নেই, তাই নিজের সাথে অবশ্যই কিছু খাবার দাবার ক্যারি করবেন এখানে ঘুরতে এসে। দামোদর নদের উপকূলের একটা বিশেষত্ব আমি নোটিস করলাম, সেটা হলো এখানে কিন্তু এক ফোঁটাও গরম লাগছে না। মানে রোদ রয়েছে কিন্তু সূর্যের তাপ খুব লাইট, মৃদু একদম, আর প্রচুর হাওয়া দিচ্ছে, তাই গায়ে ঘামের লেশ মাত্র নেই। অপূর্ব লাগছে ওয়েদারটা। আর নদী তীরবর্তী অঞ্চলে আমরা অনেকক্ষণই প্রায় সময় কাটালাম। তো এবার ওপরের দিকে যাব। মানা ফরেস্টের ঠিক পাশেই একটা ক্যাফেটেরিয়া খুলেছে, তো আপনাদের এখন সেই ক্যাফেটেরিয়াটা দেখাবো, চলুন। এইটাই হলো সেই ক্যাফেটেরিয়া যেটার কথা বলছিলাম। ওম নমঃ শিবায় নাম ক্যাফেটেরিয়াটার। এখানে পিকনিক করতে গেলে কিন্তু যতদূর আমি শুনেছি যে পয়সা লাগে, মানে ভাড়া দিয়ে পিকনিক করতে হয়। ক্যাফেটেরিয়ার এক্সটেরিয়ার পার্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে গাছ ঠাছ দিয়ে। যেমন এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি নানান ধরনের ফুলের চাষ করেছে, রঙিন পিটুনিয়া রয়েছে, আরও বিভিন্ন রকমের ফুল, গাঁদা ফুলের চাষ করা হয়েছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, পুরো ফুলে ফুলে ভরে গেছে। এই জায়গাটাকে শুধুমাত্র ক্যাফেটেরিয়ার মতো সাজানো হয়েছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাফে নয়। মানে এখানে এসে নর্মালি খাবার দাবার পাবেন না, এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট। তো এখানে এসে আপনারা খাবার রান্না করে যেমন পিকনিক করা হয় সেইভাবে পিকনিক করে এনজয় করতে পারেন। আর জায়গাটা বুক করার জন্য আপনাদেরকে আগে থেকে মানে কথা বলে বুক করে নিতে হবে, আর মাথা পিছু 100 টাকা করে লাগবে। সেই যেভাবে যে কজন লোক আনছেন আপনারা সেই অনুযায়ী পড়বে। আর এই জায়গাটা বুক করার জন্য যে নাম্বারটা লাগবে, কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করছি, অবশ্যই নোট করে নেবেন। এই মানা ফরেস্টের মধ্যে শুধুমাত্র একজনই দাদা এখানে নিজস্ব টোটো নিয়ে চা এবং স্ন্যাক্সের একটা ছোট দোকান খুলে বসেছেন। তো এখান থেকে আপনারা চাইলে চা বা টুকটাক খাবার কিনে খেতে পারেন। আর তাছাড়া আপনাদের বলি যে এখানে কিভাবে পৌঁছবেন। তো আপনারা যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে আপনারা চলে আসুন বর্ধমান স্টেশন। তারপর সেখান থেকে আপনারা টোটো রিজার্ভ করতে পারেন, মানে 5 জনের জন্য মাথাপিছু 30 টাকা করে পড়বে। টোটো রিজার্ভ করে আপনারা এইখানে চলে আসতে পারেন, একেবারে মানা ফরেস্টের সামনেই নামবেন। আর যদি আপনারা 4 হুইলারে মানে নিজস্ব কারে সড়ক পথে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার হাওড়া থেকে জিটি রোড ধরে চলে আসুন বর্ধমান, তারপর সেখান থেকে রথতলা রোড হয়ে চলে আসতে পারেন মানা ফরেস্ট। পাখির কিচিরমিচির আর বিশুদ্ধতম অক্সিজেনের তাজা নিঃশ্বাস কোনো মহা ঔষধের থেকে কিন্তু একেবারেই কম নয়। একদম ভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করলাম আজ, আর এই ভিন্ন ধরনের অভিজ্ঞতা এখন অপেক্ষা করছে আপনাদের জন্য। তাই এখানে ঘুরতে আসলে একটা বিষয় কিন্তু মনে রাখবেন, সূর্যাস্তটা একেবারেই মিস করবেন না দামোদর বক্ষে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।